স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো অধ্যায় ৩, রামধনু। রামধনু অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ইতিমধ্যে রামধনু অধ্যায় থেকে 4টি ভাগের পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা এখনও এই 4টি ভাগের পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। আজকের পর্বে রামধনু অধ্যায়ের একদম শেষের ভাগে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রামধনু অধ্যায় থেকে শেষের অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। শ্রাবণ মাসের শেষ তারিখটিতে মালদের ঘরে ঘরে এই মনসা পূজা হয়। অন্যান্য পূজার চাইতে এই পূজার খরচ কম, আনন্দ বেশি। মালর ছেলেরা ডিঙি নৌকায় চড়িয়া জল ভরা বিলে লগি ঠেলিয়া আলোড়ন তোলে। সেখানে পাতাল ফুঁড়িয়া ভাসিয়া ওঠে সাপের মতো লিকলিকে শাপলা। সাদা সাদা ফুল ফুটিয়া বিল জুড়িয়া ছত্রাইয়া থাকে। যতদূর চোখ যায় কেবল ফুল আর ফুল। সাদা মানিকের মেলা যেন। ঘাড়ে ধরিয়া টান দিলে কোনো এক জায়গায় শাপলাটি ছিঁড়িয়া যায়। তারপর টানিয়া তোলো, খালি টানো আর টানো, শেষ হইবে না শীঘ্র। এইভাবে তারা এক বোঝাই শাপলা তুলিয়া আনে। মাছিরা ঘুরিয়া ফিরিয়া দেখে মালর ছেলেরা কেমন শাপলা তুলিতেছে। শাপলা তোলার ফাঁকে ফাঁকে মালর ছেলেরাও দেখে জল শুকাইবে, বিলে বাঁধ পড়িবে, তখন বেঘরে প্রাণ হারাইতে হইবে। এসব জানিয়া শুনিয়াও বোকা মাছেরা কিসের মাথায় যেন বিলের নিষ্কম্প জলে তিষ্ঠাইয়া আছে। তিতাসের স্রোতাল জলে নামিয়া পড়িলে অত শীঘ্র ধরা পড়িবার ভয় থাকিবে না। ধরা যদি পড়েও পড়িবে মালদের জালে, সেখান থেকে লাফাইয়াও পালানো যায়। কিন্তু নমশূদ্রের বাঁধে পড়িলে হাজারবার লাফাইলেও নিস্তার নাই। মনসার পুষ্পসজ্জা শেষ হইলে পুরোহিত আসে। মালদের পুরোহিত ডুমুরের ফুলের মতো দুর্লভ। একজন পুরোহিতকে 10-12 গাঁয়ে একা একদিনে মনসা পূজা করিয়া বেড়াইতে হয়। গলায় একখানা চাদর ঝুলাইয়াও হাতে একখানা পুরোহিত দর্পণ লইয়া আসিয়া অমনি তাড়া দেয় শিগগির। তারপর বার কয়েক নম নম করিয়া এক এক বাড়ির পূজা শেষ করে, দক্ষিণা আদায় করে এবং আধ ঘণ্টার মধ্যে সারা গায়ের পূজা শেষ করিয়া তেমনি ব্যস্ততার সহিত কোনো মালকে ডাকিয়া বলে, অ বৃন্দাবন, তোর নাওখান দিয়া আমারে ভাটি সাধকপুরে লইয়া যা। শ্রাবণের শেষ দিন পর্যন্ত পদ্মপুরাণ পড়া হয়, কিন্তু পুঁথি সমাপ্ত করা হয় না। লক্ষিন্দরের পুনর্মিলন ও মনসা বন্দনা বলিয়া শেষ 2টি পরিচ্ছেদ রাখিয়া দেওয়া হয় এবং তাহা পড়া হয় মনসা পূজার পরের দিন সকালে। সেদিন মালরা জাল বাহিতে যায় না, খুব করিয়া পদ্মাপুরাণ গায় আর খোল করতালে বাজায়। শেষ দিন বনমালীর গলাটা ভাঙিয়া গেল। এক হাতে গাল চাপিয়া ধরিয়া চোখ 2টি বড় করিয়া গলায় যথাসম্ভব জোর দিয়া শেষ দিশা তুলিল। বিউনি হাতে লইয়া বিপুলারে বলে, কে নিবে বিউনি 1,00,000 টাকার মূলে? কিন্তু সুরে আর জোর বাঁধিল না, ভাঙা বাঁশের মতো বেসুরো বাজিল। অন্যান্য যারা দোহার ধরিবে তাদের গলা অনেকের আগেই ভাঙিয়া গিয়াছে। তারাও চেষ্টা করিয়া দেখিল, সুর বাহির হয় না। তারা পদ্মপুরাণ পড়া শেষ করিল। বেহুলা বিজনী বেচিতে আসিয়াছে জায়েদের নিকটে গোপনে ডমনির বেশ ধরিয়া। শেষে পরিচয় হইল এবং চাঁদ সদাগরের পরাজয় হইল। সে মনসা পূজা করিয়া ঘরে ঘরে মনসার পূজা খাওয়ার পথ করিয়া দিল। বন্দনা শেষ করিয়া পুঁথিখানা বাঁধা হইতেছে। এই বৎসরের জন্য উহাকে রাখিয়া দেওয়া হইবে, আবার শ্রাবণ আসিলে খোলা হইবে। একটা লোক ঝুড়ি হইতে বাতাসা লইয়া প্রস্থান করিতেছে।
যাহাদের তামাকের পিপাসা আছে তাহারা দেরি করিতেছে। এদিকে পূজার ঘরের অবস্থা দেখিলে কান্না পায়। আগের দিন পূজা হইয়াছে, তখন দীপ জ্বলিয়াছিল, ধূপ জ্বলিয়াছিল, 10-12টি তেপায়ায় নৈবেদ্য সাজাইয়া রাখা হইয়াছিল। সদ্য রং দেওয়া মনসা মূর্তি যেন জীবন্ত হইয়া হাসিতেছিল। আর তার সাপ দুইটা বুঝিবা গলা বাড়াইয়া আসিয়া অনন্তকে ছোবলে দিয়া বসে। এমনই চকচকে ঝকঝকে ছিল। আজ তাদের রং অন্যরকম। অনিপুণ কারিগরের সস্তায় তৈয়ারি একদিনের জৌলুস রংচটা হইয়া ম্লান হইয়া গিয়াছে। কোন অসাবধান পূজার্থীর কাপড়ের খুঁটে লাগিয়া একটা সাপের জিভ ও আরেকটা সাপের ল্যাজ ভাঙিয়া গিয়াছে। এখন তাহাদের দিকে চাহিলে অনুকম্পা জাগে। রাশি রাশি শাপলা ছিল মূর্তির দুই পাশে। ছেলেরা আনিয়া এখন খোসা ছাড়াইয়া খাইতেছে, আর অটুট খোসাটার মধ্যে ফুঁ দিয়া বোতল বানাইতেছে। কেউ কেউ শাপলা দিয়া মালা বানাইয়া গলায় পরিতেছে। অনন্ত এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল। একটি ছোট মেয়ে তেমনি অনেক ছড়া মালা বানাইয়া কাহার গলায় পরাইবে ভাবিতেছিল। অনন্তর দিকে চোখ পড়িতে তাহারই গলায় পরাইয়া দিল। অনন্ত চট করিয়া খুলিয়া আবার মেয়েটির খোঁপায় জড়াইয়া থুইল। চক্ষুর নিমিষে এই কাণ্ডটি ঘটিয়া গেল। মেয়েটির দিকে চাহিলে প্রথমেই চোখ পড়িবে এই খোঁপার উপর। ছোট মেয়ের তুলনায় অনেক বড় সে খোঁপা। 7 মাথার চুল এক মাথায় করিয়া যেন মা বাঁধিয়া দিয়াছে। খুশি হইয়া মেয়েটি জিজ্ঞাসা করিল, কোনোদিন তো দেখি নাই তোমারে, তোমার নাম কি? অনন্ত। আমার নাম অনন্ত। দূর, তা কেমনে হয়? ঠিক কইরা কও, তোমার নাম কি? ঠিক কথাই কই, আমার নাম অনন্ত। তবে আমার মতো তোমার খোপা নাই কেনে? আমার মতো তুমি এই রকম কইরা শাড়ি পরো না কেনে? তোমার নাম বিন্ধা নাই কেনে? কান বিন্ধাইয়া কাঠি দেয় নাই কেনে? গোধানি কই? হাতের চুড়ি কই তোমার? আরে আমি যে পুরুষ, তুমি তো মাইয়া। তবে তোমার নাম অনন্ত না? না, কেনে? অনন্ত যে আমার নাম, তোমার এই নাম হইতে পারে না। পারে না? ও মা, কেনে পারে না? তুমি পুরুষ, আমার নাম কি তোমার নাম হইতে পারে? হইতে পারে না যদি, তবে এই নাম আমার রাখলো কেনে? আমার মা নিজে এই নাম রাখছে, মাসিও জানে। কেবল মাসি জানে, আর কেউ না? যে বাড়িতে আছি তারা 2 ভাই ভইনেও জানে। এই, আর কেউ না? ও মা, শোনো তবে, আমার নাম রাখছে গণক ঠাকুরে। জানে আমার মায়ে বাড়ায় 7 কাকায় আর 5 কাকিয়ে, আর 6 দাদা আর 3 দিদিয়ে, 4 মাসে 2 পিসিয়ে। ও বাবা, আরও কত লোকে যে জানে, আর কত আদর যে করে। কেউ মারে না আমারে, আমারেও কেউ মারে না। এক বুড়ি মারতো, মাসি তারে আটকাইতো। মাসি আটকাইতো তো মা আটকাইতো না? আমার মা নাই। মেয়েটি এইবার বিগলিত হইয়া উঠিল। নাই? হায় গো কপাল! মানুষে কয়, মা নাই যার ছাড় কপাল তার। অনন্তর নিজেকে বড় ছোট মনে হইল। চট করিয়া বলিল, মাসি আছে। মেয়েটি ভুরু বাঁকাইয়া একটি নিঃশ্বাস ছাড়িল। মাসি আছে তোমার? তবু ভালো। মানুষে কয়, তীর্থের মধ্যে কাশী, ইষ্টির মধ্যে মাসি, ধানের মধ্যে খামা, কুটুমের মধ্যে মামা বলিয়া হঠাৎ মেয়েটি কোথায় চলিয়া গেল। অনন্ত মনে মনে ভাবিল, বাব্বা, খুব যে শিলক ছাড়ে। উদয়তারার কাছে একবার নিয়া গেলে মন্দ হয় না। একটু পরেই পূজা মণ্ডপের সামনে মেয়েটির সহিত আবার দেখা হইল। আচ্ছা, আমারে তোমার মাসির বাড়ি লইয়া যাইবা? কেমনে লইয়া যামু? অনেক দূর যে, নাও এ গেলে 1 দুপুরের পথ। মানুষে কি মানুষেরে দূরের দেশে লইয়া যায় না? যায়, কিন্তু অখন যায় না। বৈশাখ মাসে তিতাসের পাড়ে মেলা হয়, তখন লইয়া যায়। অনেক দূরে থাইক্কা অনেক মানুষ তখন অনেক মানুষেরে লইয়া যায়। তখন আমারেও লইয়া যাইও, কেমন? আমার তো নাও নাই। আচ্ছা, বনমালীরে কইয়া রাখুম, তার নাওয়ে যাইতে পারবা। পরের নাওয়ে বাবা যাইতে দিলে তো?
খালের টেকের ভাঙা নাওয়ের খোড়ল থাইক্কা 7 দিনের উপাসী মানসেরে যে জন বাইর কইরা আনলো তারে কও তুমি পর, কি যে তুমি কও। মেয়েটির চোখ মুখ উজ্জ্বল হইয়া উঠিল। খালের টেকে ভাঙা নাওয়ের খোড়লে তুমি থাকতা, ডর করতো না তোমার? রাইতে দেও দৈত্য যদি দেখা দিত, কও না কি কইরা তুমি থাকতা একলা? সে এক পরস্তাবের কথা, কইতে গেলে 3 দিন লাগবো। তোমরার গাঁয়ে আমারে লইয়া যাইবা, সেই নাওখান দেখাইবা? আচ্ছা নিয়া যামু। নিবা যে তোমার মাসি আমাকে আদর করবো তো তোমার মতো? হ, তোমারে করবো আদর। আমার এই বইক্কা বাইর কইরা দিল, কও কি বাইর কইরা দিল, আর ডাইক্কা ঘরে নিল না? না, তবে গিয়া কাম নাই। তুমি আমরার বাড়িতে চলো, কেউ তোমারে বাইর কইরা দিব না। যদি দেও আমি তোমারে ডাইক্কা ঘরে নিমু। কথাগুলি অনন্তর খুব ভালো লাগিল। এক ঘর ভর্তি লোকের মধ্যে থাকিতে খুব ভালো লাগিবে। সেখানে 10টি লোকে 10 রকমের কথা বলিবে, 20 হাতে কাজ করিবে, 10 মুখে গল্প করিবে। একটা কলরবে মুখরিত থাকিবে ঘরখানা। তার মধ্যে এই চঞ্চল মেয়েটি তার সঙ্গে খেলা করিলে জাল বোনা মাছ ধরা খেলা। অনন্ত সত্যিকারের জেলে হইয়া নৌকাতে না ওঠা পর্যন্ত তাকে এই খেলার মধ্য দিয়াই জাল ফেলা, জাল তোলা আয়ত্ত করিতে হইবে। একটা করুণ সুর তার মনে গুনগুন করিয়া উঠিল। তার জগৎ বেদনার জগৎ। এ জগতে হাসি নাই, আমোদ নাই। আপনজন না থাকার ব্যথায় তার জগৎ পরিম্লান। আকাশে তারা আছে, কাননে ফুল আছে, মেঘে রং আছে, তিতাসের ঢেউয়ে সে রঙের খেলা আছে। সব কিছু নিয়েও এই রূপোন্মত্ত বহির্বিশ্ব তার মনের ম্লানিমার সঙ্গে একাকার। একটার পর একটা সাগরের ঢেউয়ের মতো কি যেন তার সারা মনটা ডুবাইয়া চুবাইয়া দেয়। তখন সে চাহিয়া দেখে কুল নাই, সীমা নাই, খালি জল আর জল। 2 তীরের বাঁধনে বাঁধা তিতাসের সাধ্য কি সে জল আগলায়। এ যেন বারদরিয়ার নোনা জল ছোট তটিনীর সকল নৃত্যবিলাসকে তলাইয়া দিয়া জাগিয়া থাকে শুধু একটানা হাহাকার। অনন্ত ইহার কারণ বিশ্লেষণ করিতে চায় মনে মনে। দেখে এত বিশাল বিপুল সময়ের মহাস্রোতে সে বুঝিবা একখণ্ড দুর্বল কুটার মতোই ভাসিয়া চলিয়াছে। কিছুদিন আগে একমাত্র মাকে আপন বলিয়া জানিত, তারপর মাসি, কিন্তু সে যে আসলে তার কেউ না। অনন্তরে বোধ আছে বনমালী, উদয়তারা এরাও 2 দিনের পথের সাথী। এরা যেদিন মাসির মতোই তাকে পর করিয়া দিবে সেদিন সে কোথায় যাইবে? কোথায় আর যাইবে? একটা পান্থশালা জুটিয়া যাইবেই। যে ছাড়িতে পারে তার জুটিতেও বিলম্ব হয় না। পান্থশালারই মতো এই মেয়েটির সংসারে ঢুকিয়া পড়িলে ক্ষতি কি? 3টি নারী একযোগে অনন্তর সামনে আসিয়া দাঁড়াইল। মাসি তার একান্তই অসহায়, তিক্ত বিরক্ত বাপ মার অনাত্মীয় পরিবেশে সে নিতান্তই অসহায়। অতীতের সঙ্গে তার বর্তমানের যে যোগসূত্র আছে, ভবিষ্যতের দিকে পা বাড়াইয়া সে সূত্র ছিন্ন বিচ্ছিন্ন। একটা নগণ্য খড়কুটার মতোই সেও সময়ের মহাস্রোতে ভাসিয়া চলিয়াছে। তিতাসের জলে হাজারো খড়কুটা ভাসিয়া যায়, কিন্তু কোনো না কোনো মালোর জালে তারা আটকা পড়িবেই পড়িবে। কিন্তু মাসির ভবিষ্যৎ কোনো অবলম্বনের গায়েই আটকা পড়িবে না। আর উদয়তারা, অনেক বেদনা তার মনে জমা হইয়া আছে, কিন্তু বড় কঠিন এ নারী। হাস্য পরিহাসে প্রবাদে শ্লোকে সব বেদনা ঢাকিয়া সে নারী সব সময় মুখের হাসি নিয়া চলে। তাহাকে জব্দ করিবে এমন দুঃখ বুঝি বিধাতাও সৃষ্টি করিতে পারে নাই। মাসি তার মতো সকল দুঃখকে অগ্রাহ্য করিয়া চলিবার ক্ষমতা পাইল না কেন? হায়, তাহা যদি সে পাইত, অনন্তর মন অনেক ভাবনা হইতে নিষ্কৃতি পাইত। আর এই হাস্যচঞ্চল মেয়েটি, এর জীবন সবে শুরু হইয়াছে। সে নিজে যেমন চাঁদের রশ্মি, তেমনি অনেক থমথমে আকাশের তারাকে
সে কাননের ফুলের মতো বোঁটায় আঘাত করিয়া ফুটাইয়া ছিটাইয়া হাসাইতে মাতাইতে সক্ষম। সে যদি সবসময় তার সঙ্গে সঙ্গে থাকিতে পারিত, তবে তার মনের ম্লানিমাটুকু একটু একটু করিয়া ক্ষয় হইয়া যাইত। মেয়েটি হঠাৎ হাসিতে ফাটিয়া পড়িল। অনন্ত চমকাইয়া উঠিয়া বলিল, হাসো কেনে? মেয়েটির চোখ দুটি নাচিয়া উঠিল। তোমার গলায় যে মালা দিলাম, কারো কাছে কইও না কইলাম। কইলে কি হইব? তোমারে বর বইলা মানুষে ঠাট্টা করব? দূর, আমি কি শ্যামসুন্দর ব্যাপারী? আমার কি ওই রকম বড় বড় দাড়ি আছে যে আমারে বর কইব? বরের বুঝি লম্বা দাড়ি থাকে? মিথ্যু! আমি নিজের চোখে দেখলাম, মা আমারে সাথে কইরা নিয়া দেখাইয়াছিল। আরও কত লোক দেখতে গেছিল। তারা কইল, এতদিন পরে বরের মতো বর দেখা নয়ন সার্থক করলাম। ও বুঝছি, বুড়া বুড়া বর। সে তো বুড়া, কিন্তু তুমি তো বুড়া না। অনন্ত বুড়া কিনা ভাবিয়া দেখিতে গিয়া সব গোলমাল করিয়া ফেলিল। এমন সময় ডাক আসিল, কইল, অনন্তবালা, অসোনার মা। মায়ের আহ্বান, আদুরে মেয়ে। মা তাকে ডাকিতে দুইটি নামই ব্যবহার করেন। খাওয়ার সময় হইয়াছে, তার আগে নাইবার জন্য এই আহ্বান। অন্য একটি মেয়ে শাপলা ছিঁড়িয়া বোতল বানাইয়াছে, তাতে গ্রন্থি পড়াইতেছিল। সে মাথায় না তুলিয়াই ছড়া কাটিল, অনন্তবালা সোনার মালা, যখনই পড়ি তখনই ভালা। দেখলা তো আমার নাম কতজনে জানে? আমার নাম দিয়া শিলক বানাইছে। মা ডাকতাছে। আমি যাই, যে কথা কইলাম কারো কাছে কইও না, কেমন? না, আমি কিন্তু কইয়া দিমু। কি? তুমি আমার খোঁপায় মালা দিচ্ছ এই কথা? কার কাছে? মার কাছে। অনন্ত বিচলিত হইয়া উঠিল। আরে না না, মা তোমারে বকবো না, আদর করব। তুমিও চলো না আমরার বাড়িত। অনন্ত বলিল, না। মাসির জন্য তার মনটা এই সময় বেদনায় টনটন করিয়া উঠিয়াছিল। এই সময় তিতাসের বুকে কিসের বাজনা বাজিয়া উঠিল। ছেলের দল পূজা বাড়ি ফেলিয়া দৌড়াইয়া চলিল নদীর দিকে। সকলেরই মুখে এক কথা, দৌড়ের নাও, দৌড়ের নাও। নামটা অনন্তর মনে কৌতূহল জাগাইল। অনেক নাও সে দেখিয়াছে, এ নাও তো কই দেখে নাই। ঘাটে গিয়া দেখে, সত্যি এ দেখিবার জিনিসই বটে, অপূর্ব অপূর্ব। রাঙা নাও, বর্ষার জলে চারিদিক একাকার। এদিকে ওদিকে কয়েকটা পল্লী যেন বিলের পানিতে স্নান করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে। তিতাসের বুক সাদা, তার পাড়ের সীমার বাইরে শাপলা শালুকের দেশ। অনেক দূরে ধানক্ষেত পাটক্ষেত, তাহাও জলে ভাসিতেছে। নৌকাটি তিতাস পার হইয়া দূরের একখানা পল্লীর দিকে রোখ করিয়াছে। গোলইটা জলের সমান নিচু, সরু ও লম্বা পাছাটা পেটের পর হইতে উঁচু হইয়া গিয়া আকাশে ঠেকিয়াছে। হালের কাঠিটা তির্যকভাবে আকাশ ফুঁড়িবার মতলবে যেন উঁচাইয়া উঠিয়াছে। তাহাতে ধরিয়া একটা লোক নাচিতেছে আর পাটাতনে পদাঘাত করিতেছে। লোকটাকে একটা পাখির মতো ছোট দেখাইতেছে। ডরার উপর দাঁড়াইয়া একদল লোক খোল করতাল বাজাইয়া সারি গাহিতেছে, আর তাহারই তালে তালে দুই পাশে শত শত বৈঠা উঠিতেছে নামিতেছে, জল ছিটাইয়া কুয়াশা সৃষ্টি করিতেছে। কিন্তু অনেকক্ষণ ধরিয়া দেখিতে পাওয়া গেল না। পল্লীর গাছপালা ঘরবাড়ির আড়ালে ঢাকা পড়িয়া গেল। ছেলেরা অনন্তকে সান্ত্বনা দিল, গায়ের এই পাশ দিয়া আড়ালে পড়িয়াছে, ওই পাশ দিয়া নিশ্চয়ই বাহির হইবে। কিন্তু আর বাহির হইল না। কেন বাহির হইল না জিজ্ঞাসা করিতে ছেলেরা জানাইল, হয়তো ওই গায়ের ওই পাশটিতে ওদের ঘরবাড়ি। নৌকা সাজাইয়া রং করাইয়া লোকজন লইয়া তালিম দিতে গিয়াছিল। 5 দিন পরেই বড় নৌকা দৌড় কিনা, নাও কেমন চলে দেখিবার জন্য এক পাক ঘুরিয়া আসিয়াছে। এখন ওদের ঘাটে নৌকা বাঁধিয়া যে যার বাড়ি খাইতে চলিয়া গিয়াছে।
আর নয়তো ওই গায়ের আড়াল দিয়া সোজা চলিয়া গিয়াছে দূরের কোনো খলায় দৌড়াইবার জন্য। শেষের কথাটাই অনন্তর নিকটে অধিক যুক্তিসঙ্গত মনে হইল। যেরকম সাপের মতো হিস হিস করিয়া চলিয়াছিল, ওই গাই উহা থামিতেই পারে না। সারা গায়ে লতা পাতা সাপ ময়ূরের ছবি লইয়া রঙিন দেহ তার একের পর এক পল্লী পাশ কাটাইয়া আর হাজার হাজার ছেলেমেয়ের মন পাগল করিয়া ছুটিয়াই চলিয়াছে। সারাদিন চলিবার পর কোথায় রাত্রি হইবে কে জানে। রামধনু অধ্যায়টি এখানেই সমাপ্ত হলো। তিতাস একটি নদীর নাম উপন্যাসের বাকি অধ্যায়গুলো শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।